হ্যালো গাইজ আজকে আমরা পিবি শেলির লেখা যে পোয়েমটা আছে, যে পোয়েমটার নাম হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। এই পোয়েমটার লাইন বাই লাইন বেঙ্গলি অ্যানালিসিস করার চেষ্টা করব। কারণ এই চেষ্টা করব কথাটা বলছি কারণ পিবি শেলি হি ওয়াজ এ ভেরি কমপ্লিকেটেড ম্যান, ভীষণ জটিল একটা মানুষ ছিলেন। এবং এই যে কবিতাটা লিখেছিলেন উনি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, আপাত দৃষ্টিতে সোজা সাপটা মনে হলেও দের আর লট অফ লেয়ার্স, অনেকগুলো লেয়ার্স আছে এই কবিতাটিতে। আমি চেষ্টা করব যতটুকু লেয়ারগুলোকে উন্মুক্ত বা উন্মোচন করা যায়। নাও লেটস গো টু দ্য ফার্স্ট লাইন। না, প্রথম লাইনটা কি আছে? ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড দাউ ব্রেথ অফ অটমস বিং। না, এই যে প্রথম লাইনটা আছে ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড দাউ ব্রেথ অফ অটমস বিং, এই প্রথম লাইনটাতেই পিবি শেলি আমাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছেন এই যে পোয়েমটা, সেই পোয়েমটার দুটো জিনিস, একটা হচ্ছে ফর্ম, মানে কি স্টাইলে লেখা হয়েছে সেটা বলছেন, আর এখানে থিমটা কি, এই পোয়েমটার থিমটা কি সেটার মোটামুটি একটা ধারণা আমরা ফার্স্ট লাইন থেকেই পাচ্ছি। না, এখানে ফার্স্ট লাইনে বলা হচ্ছে ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, মানে ও মানে কারোর উদ্দেশ্যে বলা হচ্ছে। আর তারপরে ওয়েস্ট উইন্ডটাকে বলা হচ্ছে দাও, মানে ইউ ব্রেথ অফ অটমস বি। তাহলে এই যে ওয়েস্ট উইন্ড, যেটাকে আমরা সাধারণ ভাষায় কী বলি, পশ্চিমা বাতাস, সেটা একটা নন লিভিং থিং, মানে সেটা একটা বলা যেতে পারে জড়বস্তু। এবং এরকম একটা যদি জড়বস্তু হয়, সেই জড়বস্তুটাকে অ্যাড্রেস করে যদি কিছু বলা হয়, তাহলে আমরা সেটা থেকে কোনো আনসার আশা করতে পারি না, কোনো উত্তর আশা করতে পারি না, বিকজ ওয়েস্ট উইন্ড লিটারেলি মানুষের মতো রেসপন্ড করতে পারে না। কিন্তু তার সত্ত্বেও পিবি শেলি ওয়েস্ট উইন্ডকেই সরাসরি সম্বোধন করছেন, বা ওয়েস্ট উইন্ডের সঙ্গেই অ্যাজ ইফ সরাসরি কথা বলছেন। তাহলে এখান থেকে আমরা প্রথম কি জানতে পারলাম, যে এই যে কবিতাটা লিখেছেন উনি, সেটার স্টাইলটা হচ্ছে, উনি যে স্টাইল লিখছেন সেটা হচ্ছে অ্যাপস্ট্রফে। আমরা জানি যেটাকে বলা হয় অ্যাপস্ট্রফে, তাহলে উনি এই অ্যাপস্ট্রফেটাকে ইউজ করেছেন। অ্যাপস্ট্রফে মানে কি, মানে এমন কারোর উদ্দেশ্যে কথা বলা যেখান থেকে কোনো উত্তর আশা করা যায় না, সেই ধরনের স্টাইলটাকে যখন পোয়েমে ইউজ করা হয় তখন সেটাকে বলে অ্যাপস্ট্রফে। তাহলে প্রথমেই আমরা দেখতে পেলাম উনি অ্যাপস্ট্রফে ইউজ করেছেন ওয়েস্ট উইন্ডকে সরাসরি সম্বোধন করে, বা ওয়েস্ট উইন্ডের সঙ্গে সরাসরি কথা বলে। কীভাবে আমরা বুঝলাম উনি ওয়েস্ট উইন্ডকে সরাসরি কথা বলছেন? এই দাও কথাটা থেকে, আর ও এই কথাটা থেকে। না, এই জিনিসটা পুরো পোয়েমে একটা ভীষণ বড় প্রবলেম হয়ে দাঁড়াবে, কারণ পিবি শেলি বারবার এই ওয়েস্ট উইন্ডের সঙ্গে কথা বলতে চাইবেন, মানে উনি বারবার দাও এই কথাটা দিয়ে ওয়েস্ট উইন্ডকে সম্বোধন করবে। তার মানে এখানেও একটা পোয়েটিক ডিভাইস আমরা পেলাম, যেটাকে আমরা বলি অ্যানাফোরা। তাহলে উনি রিপিটেডলি অ্যানাফোরা কিন্তু ইউজ করেছেন এই ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতাতে। এবং কেন এটাকে অসুবিধা বলা হচ্ছে, কারণ উনি নিজেও সন্দিহান, মানে ওনার নিজেরও সন্দেহ আছে কি আসলে ন্যাচারাল ওয়ার্ল্ড, ওয়েস্ট উইন্ড মানে ন্যাচারাল ওয়ার্ল্ড, আসলে কি ন্যাচারাল ওয়ার্ল্ডের সঙ্গে কমিউনিকেট করা যায়। এবং সেই সন্দেহটার অবসান ঘটানোর জন্যেই উনি অ্যাপস্ট্রফি ইউজ করে বারবার ওয়েস্ট উইন্ডকে সম্বোধন করছেন বা ডাকছেন। এবং এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন পিবি শেলির কাছে, যে ওয়েস্ট উইন্ড আদৌ তাকে ছাড়া দেবে কিনা। এবং ওয়েস্ট উইন্ডকে শুধুমাত্র অ্যাডমায়ার, সম্মান করেন তাই নয়, এই ওয়েস্ট উইন্ডের যে প্রভূত ক্ষমতা আছে, সেই প্রভূত ক্ষমতাকে উনি সম্মান করেন এবং সেটাকে সেলিব্রেটও করেন। সেলিব্রেট মানে কি, সেটাকে উনি উদযাপনও করেন। কিন্তু তার সাথে সাথে উনি আর একটা জিনিস আশা করছেন ওয়েস্ট উইন্ডের কাছ থেকে। সেই জিনিসটা কি, উনি আশা করছেন যে ওয়েস্ট উইন্ডের যে এই প্রভূত ক্ষমতা, তার কিছুটা ভাগ হয়তো উনিও শেয়ার করতে পারবেন। এবং এই আশাতেই উনি বারবার ওয়েস্ট উইন্ডকে দাও বলে সম্বোধন করছেন। এই প্রথম লাইনটাতে পিবি শেলি কিন্তু খুব ইন্টারেস্টিং দুটো কথা ইউজ করেছেন। কি বলছেন? উনি বলছেন এই ওয়েস্ট উইন্ডটা কীরকম, এটা নাকি খুব ওয়াইল্ড, মানে উদ্দাম,
যেটাকে বেঁধে রাখা যায় না, যেটাকে ডোমেস্টিকেট করা যায় না। এবং দেখো এখানে ডাব্লু আছে, এখানে ডাব্লু আছে, এখানে ডাব্লু আছে, তার মানে এখানে একটা পোয়েটিক ডিভাইস ইউজ করা হয়েছে। সেই পোয়েটিক ডিভাইসটি কি? অ্যালিটারেশন। আমরা জানি অ্যালিটারেশন মানে একই কনসোনেন্ট সাউন্ডকে শুরুতে ইউজ করা, সেটাকে বলা হয় অ্যালিটারেশন। না, এই অ্যালিটারেশন উনি কেন ইউজ করেছেন? এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি ইউজ করেছেন? অ্যালিটারেশন। অ্যালিটারেশন। না, অ্যালিটারেশন কেন ইউজ করেছেন? অ্যালিটারেশন ইউজ করার মানে হচ্ছে, মানে উনি এটা বলতে চাইছেন যে এই তিনটেকে উনি একই সঙ্গে বেঁধেছেন, কারণ তিনটেকেই একটা পোয়েটিক ডিভাইস দিয়ে উনি অ্যাজ এফ যেন তিনটেই একটা আরেকটার জন্য অভিনব, মানে একটা ছাড়া আরেকটা হবে না। তখন উনি কী বলতে চাইছেন? এই যে ওয়েস্ট উইন্ড, সেই ওয়েস্ট উইন্ডটা ওয়াইল্ড, মানে একে বেঁধে রাখা যাবে না। অ্যাটলিস্ট উনি এইটুকু বলে যাচ্ছেন যে এটা মানুষের ধরাছোঁয়ার বাইরে, এবং এটা বোঝানোর জন্য উনি ওয়াইল্ড কথাটা ইউজ করেছেন, এবং ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড এটাকে উনি অ্যালিটারেশনের মাধ্যমে বেঁধে দিয়েছেন। ওকে, নাও দ্য সেকেন্ড পার্ট অফ দ্য লাইন। প্রথম লাইনের সেকেন্ড পার্ট। প্রথম লাইনের সেকেন্ড পার্টে কী আছে দেখো, দাও ব্রেথ অফ অটামস বি। দাও মানে ইউ, মানে কে? এই ওয়েস্ট উইন্ডটা। বলছে তুমি কে? ইউ আর দ্য ব্রেথ অফ অটামস বি। নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া মানুষ বাঁচে না, তো সেই রকমই অটমের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে ব্রেথ। আর এই ব্রেথ মানে কি? দ্য ওয়েস্ট উইন্ড। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে এই ওয়েস্ট উইন্ডটার ভীষণ জরুরি এই অটমের জন্য। মানে বলা যেতে পারে যে অটমের প্রধান উপাদানই হচ্ছে ওয়েস্ট উইন্ড। নাও এই অটমটা কি সিম্বলাইজ করছে সেটা আমরা একটু দেখে নিই না গাইজ। সাপোজ এটা হচ্ছে সামার আর এটা হচ্ছে উইন্টার। নাও বিটুইন সামার অ্যান্ড উইন্টার এই অটম, এই সিজনটা একটা ট্রানজিশনাল সিজন হিসেবে কাজ করে। তার মানে সামারের পরে অটম আসে, অ্যান্ড অটমের পরে উইন্টার আসে। না, সামার শীত প্রধান দেশে সামার মানে একটা খুব খুশির একটা ঋতু। এখানে অ্যাবান্ডেন্স মানে চারিদিকে সব কিছু উজ্জ্বল থাকে, চারিদিকে প্রাণ প্রাচুর্যের একটা অ্যাবান্ডেন্স থাকে। কিন্তু ওয়্যারঅ্যাজ উইন্টার, শীত মানেই কি হয়? ডেথ, মানে মৃত্যু এবং ক্ষয়ের সিম্বল হচ্ছে উইন্টার। না, এবং এই সামার থেকে উইন্টার আসার জন্য কি দরকার? অটমটাকে খুবই ভীষণ প্রয়োজন। এবং এখানে পিবি শেলি বলছেন এই অটমটাকে কে নিয়ে আসে? এই ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড। মানে এই ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড ভীষণ প্রয়োজন এই অটমটাকে নিয়ে আসার জন্য। তার মানে ইন আদার সেন্স উনি বলতে চাইছেন যে উইন্টারের জন্য অটমটার ভীষণ প্রয়োজন, আর অটম মানেই হচ্ছে ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড। তার মানে ওয়াইল্ড ওয়েস্ট উইন্ডকে উনি বলতে চাইছেন ইটস নট এ সিম্বল অফ পজিটিভিটি, ইটস এ সিম্বল অফ ডেথ অ্যান্ড ডিকে। মানে ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড হচ্ছে মৃত্যু এবং ক্ষয়ের একটা সিম্বলিজম। এটাকে আরও কীভাবে উনি সলিডিফাই করছেন দেখো, এখানে ব্রেথ আছে আর এখানে বিইং আছে। তাহলে এই যে বি আর এখানে বি, দুটো কনসোনেন্ট সাউন্ড একই আছে, তাহলে এটাকে আমরা কি বলি? অ্যালিটারেশন বলি। তার মানে অ্যালিটারেশন দিয়ে এই দুটো জিনিসকে উনি বেঁধে দিয়েছেন মানে একসঙ্গে যুক্ত করেছেন। তার মানে উনি বলতে চাইছেন ব্রেথ আর বিইং মানেই হচ্ছে ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড। তার মানে ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড আর অটম এরা হচ্ছে ইনসেপারেবল, এদেরকে আলাদা করা যাবে না। না, এবার আমরা ফর্মটা একটু আলোচনা করে নিই যে কী স্টাইলে উনি কবিতাটা লিখেছেন। উনি খুব কমপ্লিকেটেড একটা ফর্ম নিয়েছেন, মানে কোনো একটা পার্টিকুলার ফর্মের মধ্যে এই কবিতাটাকে ফিট করা যাবে না। উনি আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে উনি যেটা নিয়েছেন সেটা হচ্ছে টেরজা রিমা। এই টেরজা রিমা এই ফরম্যাটটাকে উনি নিয়েছেন। টেরজা রিমাতে লিখতে গেলে কি হয়? 3টে করে লাইন থাকে এবং তার যে রাইমিং প্যাটার্নটা হয় সেটা এরকম হয়, এ বি এ, আর তারপরে হয় বি সি বি। তার মানে কি দাঁড়াচ্ছে? এরকম দাঁড়ায় যে প্রথম লাইনটার সঙ্গে তৃতীয় লাইনটার মিল থাকে, আর দ্বিতীয় লাইনটার সঙ্গে পরের স্ট্যান্জায় প্রথম লাইনটার মিল থাকে, আর আবার শেষ লাইনটার মিল থাকে, এবং এইভাবে আনলিমিটেড চলতে থাকে যতগুলো খুশি। কিন্তু এক একটা স্ট্যান্জাতে 3টে করে লাইন থাকে।
সো এটা হচ্ছে টেরজা রিমার স্টাইল, আর এটা হচ্ছে টেরজা রিমার রাইমিং স্কিম। এখানে টেরজা রিমা ইউজ করেছেন উনি তিনটে করে লাইন, কিন্তু এর সঙ্গে আরও ব্যাপারটাকে কমপ্লিকেটেড করার জন্য উনি এক প্রকার সনেটও ইউজ করেছে। কারণ একটা সেকশন, ওনার 5টা সেকশন আছে, টোটাল 5 সেকশনস, আর প্রত্যেকটা সেকশনে 14 লাইনস, 14টা করে লাইন আছে। এবং এই যে প্রত্যেকটা সেকশন আছে 14টা করে লাইন, সেখানের মধ্যে 3টে করে লাইন আছে এরকম 4টে, তাহলে 3 × 4 12 হচ্ছে, আর শেষে প্লাস আরও 2টো করে লাইন আছে। আবার আমরা জানি এরকম 14 লাইনের সনেট হয়, কিন্তু সনেটের যে রাইমিং স্কিম সেটা আবার এখানে ইউজ করা হয়নি। তার মানে টেরজা রিমার স্টাইল আর রাইমিং স্কিমটাকে ইউজ করা হয়েছে, কিন্তু নাম্বার অফ লাইনস কাউন্ট করলে সনেট ইউজ করা হয়েছে। তো এরকম একটা কমপ্লিকেটেড উনি স্ট্রাকচার কিন্তু এই পোয়েমটাতে থ্রু আউট করে গেছে। না এই টেরজা রিমা ইউজ করে উনি কিন্তু একটা অ্যালিউশন টানতে দিয়েছেন, মানে রেফারেন্স। কি এই টেরজা রিমা তখনকার সব থেকে মহানতম কবিতা, যেটাকে বলা হয় দি ডিভাইন কমেডি, যে কবিতাটা 3টে বই আছে, সেই ডিভাইন কমেডির পুরো কবিতাটাই টেরজা রিমাতে লেখা। এবং ওই অ্যালিউশনটা, মানে ওই রেফারেন্সটা যারা পড়বে তারা যেন মনে করে, সেই জন্য উনি টেরজা রিমা ইউজ করেছেন। কারণ তখন এত ফেমাস ছিল দি ডিভাইন কমেডি যে সবাই তার ফরম্যাটটা জানতো। এবং টেরজা রিমা অন্য যেখানে ইউজ করা হোক, সবাই আগে দান্তের দ্য ডিভাইন কমেডির কথা মনে করতো। কেন করেছেন? কারণ ডিভাইন কমেডিতে বলা আছে যে একটা আত্মা, সে প্রথমে নরকে যায়, তবে নরকের বিভিন্ন লেয়ার্স পার হয়ে অবশেষে সে স্বর্গে পৌঁছায়। তার মানে একটা সোলের জার্নি ফ্রম হেল টু হেভেন, এটা দেখায়। তার মানে উনি এখানে আমাদেরকে একটু আভাস দিচ্ছেন বা রিডারদের যে আমিও এই কবিতাটাতে সেই একই করব। এখানে হতে পারে একটা সোলের জার্নি ফ্রম হেল টু হেভেন, এটাই হয়তো বোঝানো হবে। আচ্ছা, এই ব্যাপারটা গেল। আর একটা ব্যাপার আছে, এই যে আমি বললাম যে 14 লাইনের একটা সেকশন উনি করেছেন, যেমন 5টা সেকশন মানে 70 লাইন আছে। তো সেইখানে আবার মিটার, মানে প্রত্যেকটা লাইনে কী ধরনের মিটার আছে, মিটারটা আবার উনি সনেটের মতো নিয়েছেন। সনেটের মিটার তখন কী ছিল, খুব ভীষণ পপুলার ছিল, সেটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। মানে 10টা সিলেবল থাকবে এবং 10টা সিলেবলের মধ্যে প্রথমটা আনস্ট্রেসড, পরেরটা স্ট্রেসড, এটা হচ্ছে একটা জোড়া, এরকমভাবে 5টা থাকবে, যেটাকে বলা হয় ফুট। তো উনি আয়াম্বিক পেন্টামিটারে কিন্তু প্রত্যেকটা লাইনকে ইউজ করেছেন, কিন্তু আয়াম্বিক পেন্টামিটারের মধ্যে প্রত্যেকটা লাইনকে উনি বেঁধে রাখতে পারেননি। এটা থেকে অ্যাজ ইফ উনি বোঝাতে চাইছেন যে ওয়েস্ট উইন্ডটা এতটাই অবাধ বা এতটাই ওয়াইল্ড, এতটাই আয়ত্তের বাইরে যে তাকে কোনো ধরা বাঁধা গথের মধ্যে রাখা যায় না। সেই জন্য উনি মনে হচ্ছে অ্যাজ ইফ ফিলিং দিচ্ছেন যে উনি আয়াম্বিক পেন্টামিটারকে মেনটেন করার চেষ্টা করছেন, বাট বিকজ অফ দ্য নেচার অফ দ্য ওয়েস্ট উইন্ডের স্বভাবের জন্য উনি পারছেন না। এবং সেটার একটা ছোট্ট এক্সাম্পল প্রথমেই দেখে নিয়েছি। দেখো এখানে ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড দাউ ব্রেথ অফ অটমস বিং, এখানে কিন্তু একটা স্পন্ডি ইউজ করা হয়েছে। কোথায়? এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি, এইখানটাতে একটা স্পন্ডি ইউজ করেছে। স্পন্ডি মানে কি? দুটো স্ট্রেসড সিলেবল। তার মানে টোটাল এখানে স্ট্রেস সিলেবল 5টা হওয়ার কথা, কিন্তু এখানে একটা বেশি আছে, 6টা আছে। তার মানে আয়াম্বিক পেন্টামিটারের কাছাকাছি গিয়েও কিন্তু পুরোপুরি আয়াম্বিক পেন্টামিটার হলো না। এটা কিন্তু পিবি শেলি ইচ্ছা করেই করেছেন। মানে উনি বোঝাতে চাইছেন যে এই ওয়েস্ট উইন্ড এটা এতটাই ওয়াইল্ড যে একে কোনো বাঁধা ধরা মিটারের মধ্যে রাখা যাবে না, এবং সেই জন্য এখানে একটা স্পন্ডি ইউজ করেছেন, যখন এটা স্ট্রেসড এটাও স্ট্রেসড। ওয়্যারঅ্যাজ এটা যদি আনস্ট্রেসড হয়, এটা যদি স্ট্রেসড হয়, তাহলে এটা এইটি আনস্ট্রেসড হওয়ার কথা ছিল। এবং প্রথম লাইনেই এটা দিয়ে উনি এটা এস্টাবলিশ করার চেষ্টা করে দিলেন যে এই ওয়েস্ট উইন্ড এটার এনার্জিটা কতটা দুর্দান্ত এবং এর এনার্জিকে কেউ ধরে বেঁধে রাখতে পারবে না। সো গাইজ, মোটামুটি প্রথম লাইনটার অ্যানালিসিস হচ্ছে এটাই। ওকে, সো আমরা এখন সেকেন্ড লাইন, থার্ড, ফোর্থ, ফিফথ এই 4টে লাইন নিয়ে অ্যানালিসিস করব। নাও সেকেন্ড লাইনটা বলছে, দাও from whose unseen presence the leaves dead are driven, like ghosts from an enchanter flee, yellow and black and pale and hectic red, pestilence-stricken multitudes. দেখেন আমরা দেখতে পাচ্ছি গাইজ, দাও
মানে সরাসরি ওয়েস্ট উইন্ডকে অ্যাড্রেস করা হচ্ছে, যেটা আমরা প্রথম লাইনে দেখেছিলাম দাও দিয়ে অ্যাড্রেস করা হয়েছিল, আবার দ্বিতীয় লাইনেও সেটার পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। না শুধুমাত্র তাই নয়, তারপরে বলছে ফ্রম হুজ আনসিন প্রেজেন্স। না প্রথম লাইনে আমরা একটা আভাস পেয়েছিলাম যে এই যে ওয়েস্ট উইন্ড, এই ওয়েস্ট উইন্ডের সঙ্গে তুলনা হয়েছে ডেথ মানে মৃত্যু এবং ক্ষয়ের, এবং সেটাকেই আরও ভালোভাবে এস্টাবলিশ এই পরের লাইনগুলোতে করা হবে। কী বলেছে? ইউ ফ্রম হুজ আনসিন প্রেজেন্স। তাহলে এটা একটা অক্সিমরনের মতো দেখাচ্ছে। কারণ কি? কেন অক্সিমরন? কারণ প্রেজেন্স উপস্থিতি আছে কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে না। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে প্রেজেন্স, এই যে উপস্থিতি, সেটা দেখা না গেলেও সেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, যথেষ্ট ক্ষমতাশালী। না এখানে সেই ক্ষমতার বলে সে কি করছে? দ্য লিভস ডেড আর ড্রিভেন, মানে ডেড লিভস মানে মৃত যে পাতাগুলোকে সেগুলোকে সে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। আর ড্রিভেন কীভাবে? লাইক গোস্ট ফ্রম অ্যান এনচ্যান্টার ফ্লি। এখানে একটা সিমিলি ইউজ করা হয়েছে লাইক। তার মানে এই যে ডেড লিভস, এই ডেড লিভসগুলোর সঙ্গে কার তুলনা করা হয়েছে? গোস্টস। সিমিলি কখন ইউজ করা হয় পোয়েটিক ডিভাইসে? যখন দুটো ভিন্ন ধরনের জিনিসের মধ্যে কম্প্যারিজন বা তুলনা করা হয়, তখন তাকে বলা হয় সিমিলি। এবং তখন এই ওয়ার্ডটাকে ইউজ করে লাইক বা অ্যাজ, এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা হয়। তার মানে এই সিমিলি লাইকটা ইউজ করে, মানে এই সিমিলি পোয়েটিক ডিভাইসটা ইউজ করে বলা হচ্ছে যে ডেড লিভসগুলো অ্যাজ ইফ তারা মৃত ভূতের মতো। এবং এই যে দি ওয়েস্ট উইন্ড, সে কীরকম? সে হচ্ছে একজন এনচ্যান্টার। এনচ্যান্টার মানে কি? একটা ম্যাজিক্যাল ফিগার যে ভীষণ ক্ষমতাশালী, যার ম্যাজিক্যাল পাওয়ার্স আছে। ফ্লিং মানে কি? পালিয়ে বেড়াচ্ছে। তাহলে চিত্রটা কীরকম দাঁড়ালো? চিত্রটা এরকম দাঁড়ালো যে শুকনো মরা পাতা, সেই মরা পাতাগুলোকে এই যে ওয়েস্ট উইন্ড সে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। না আপাত দৃষ্টিতে আমরা যদি ভাবি যে শুকনো পাতাগুলো হাওয়া দিচ্ছে এবং সেই হাওয়ার ফলে উড়ে উড়ে যাচ্ছে, এটা কিন্তু একটা খুবই আনন্দদায়ক একটা দৃশ্য হতে পারে। কিন্তু পিবি শেলি এটাকে বলছেন দিস ইজ নট সামথিং উইচ শুড বি এনজয়। এটা এমন কিছু নয় যেটাকে এনজয় করা যায়। এই দৃশ্যটাকে ইনফ্যাক্ট উনি স্পুকি মানে ভয়ের করেছেন। উনি বলছেন যে ওই যে মৃত পাতাগুলো, সেই মৃত পাতাগুলো মনে হচ্ছে ভূত, আর এই ওয়েস্ট উইন্ডটা মনে হচ্ছে একটা ম্যাজিক্যাল ফিগার যার প্রচণ্ড ক্ষমতার বলে সেই পাতাগুলোকে ভূতের মতো, মানে ভূতকে যেরকম তাড়ায় সেরকম তাড়িয়ে নিয়ে যাচ্ছে। নাও এই যে সিমিলিটা ইউজ করা হয়েছে, এটার আরেকটা তাৎপর্য আছে। আমরা আগে বলেছি যে টেরজা রেমাই ইউজ করে উনি রিডারদের এটা বোঝাতে চাইছেন যে আমি দ্য ডিভাইন কমেডি, সেই যে একটা মহান কবিতা, সেই রকমই একটি কবিতার সঙ্গে আমার কবিতাটা তুলনা বা রেফারেন্স টানা যেতে পারে। এবং এখানেও সেটা আরেকবার অ্যালিউশনটা মানে যারা পড়ছে তাদেরকে মনে করিয়ে দিতে চাইছেন। কীরকম করে? তার মানে এখানে আমরা একটা জিনিস এস্টাবলিশ করতে পারলাম যে মৃত পাতাগুলোকে ভূতের সঙ্গে তুলনা করা হচ্ছে। নাও দি ডিভাইন কমেডি ওটা 3টে বুকে লেখা হয়েছিল, এবং ওই 3টে বুকের মধ্যে প্রথম যে বইটা ছিল, মানে প্রথম পার্টটা, সেটার নাম ছিল ইনফার্নো। এবং সেই ইনফার্নোর কান্টো 3 মানে 3 নম্বর সেকশনে একটা বিশেষ জায়গা আছে, সেখানে বর্ণনা করা হচ্ছে যে মানে স্পিকার উনি তো এই হেলের থ্রু দিয়ে যাচ্ছেন এবং সেটাকে বর্ণনা করছেন কবিতার মাধ্যমে। তো সেই স্পিকার বলছেন যে সেখানে আমি দেখলাম যে যারা অলরেডি মরে গেছে বা মৃত, তাদেরকে একটা জায়গায় অপেক্ষা করার জন্য বলা হয়েছে, মানে তাদেরকে হেল মানে নরকে পাঠানো হবে। এবং তারা যখন অপেক্ষা করছে সেই নরকে যাওয়ার জন্য, তাদেরকে দেখে অনেকটা মৃত পাতার মতো মনে হচ্ছে, মানে ডেড হিউম্যান বডিজ, মানে মৃত ব্যক্তিদেরকে মৃত পাতার সঙ্গে দ্য ডিভাইন কমেডিতে কিন্তু তুলনা করা হয়েছিল, সেটা দান্তে করেছিলেন। এবং ঠিক একই তুলনা এখানে পিবি শেলি তার কবিতাতেও করলেন। তার মানে এখান থেকে উনি দ্য ডিভাইন কমেডির সঙ্গে তুলনাটা টানতে চাইছেন। কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা হলো দ্য ডিভাইন কমেডি যেটা দান্তে লিখেছিলেন, দ্য মেন থিং ওয়াজ দ্য গড, মানে সেখানে যা কিছু চলছিল, স্বর্গ নরক
এবং কে স্বর্গে যাবে, কে নরকে যাবে, কী ধরনের শাস্তি হবে, সবই গভর্ন কে করতেন? গড। কিন্তু whereas পিভি শেলি উনি কিন্তু একজন বিখ্যাত এথিস্ট ছিলেন, মানে উনি যে কোনো ধরনের রিলিজিয়নের চরম বিপক্ষে ছিলেন এবং এটার ব্যাপারে ভীষণ ভোকাল ছিলেন। উনি প্রকাশ্যে এই রিলিজিয়নের, শুধুমাত্র ক্রিশ্চিয়ানিটি না, অল কাইন্ডস অফ রিলিজিয়ন, উনি কী করতেন? প্রকাশ্যে সেগুলোর প্রতিবাদ করতেন। তো এরকম একজন এথিস্ট উনি যদি দি ডিভাইন কমেডির সঙ্গে অ্যালিউশন বা রেফারেন্স টানতে যান, তাহলে গডকে নিয়ে আসতে হবে, কিন্তু উনি সেটাকেও প্রতিবাদ করছেন এই কবিতার মাধ্যমে। উনি বলছেন যে আমার কবিতাতে দ্য ডিভাইন কমেডি মানে দান্তের ডিভাইন কমেডির মতন গডের দ্বারা গভর্ন নয়, এখানে ভগবান বলতে কেউ নেই। এইখানে এই যে মৃত্যু হচ্ছে, কারোর ক্ষয় হচ্ছে, আবার একটা জীবন আসছে, এই যে একটা সাইকেল, এই যে লাইফের সাইকেল, এটা গড বলে কেউ গভর্ন করছে না বা কন্ট্রোল করছে না, এগুলো গডের কন্ট্রোলে নেই, এটা ন্যাচারাল ওয়ার্ল্ড মানে পৃথিবীর স্বাভাবিক নিয়মেই হয়ে আসছে। দ্যাট মিনস উনি এখানে নাকচ করে দিচ্ছেন যে গড হ্যাজ নাথিং টু ডু উইথ লাইফ অ্যান্ড ডেথ, মানে মৃত্যু এবং জন্মের সঙ্গে গডের কোনো সম্পর্ক নেই, ইট ইজ জাস্ট লাইক আ ন্যাচারাল সাইকেল, এটাই হচ্ছে পৃথিবীর একটা স্বাভাবিক সাইকেল। না, এখানে 4 আর 5 নম্বর লাইনে চলে আসে। 4 নম্বর লাইনে yellow and black and pale and hectic red pestilence stricken multitudes। নাও এখানে পেস্টিলেন্স, এই পেস্টিলেন্সের একটা মানে আছে। আর্কাইক ইংলিশে পেস্টিলেন্সের মানে হচ্ছে এক ধরনের রোগ, যেটাকে বলা হয় প্লেগ। স্ট্রিকেন মানে জানি যেটা দ্বারা সে আক্রান্ত, মাল্টিটিউডস মানে অনেকেই। এবং এই যে এই হেকটিক রেড কথাটা আছে না, এই হেকটিক রেড মানে হচ্ছে তখনকার যুগে টিউবারকিলোসিস হলে সেই রোগে ভোগার ফলে অনেকের যে গাল ছিল সেই গালগুলো ফ্যাকাশে এবং এরকম লাল হয়ে যেত। তাহলে এখানে বলা হচ্ছে মাল্টিটিউডস মানে এক ধরনের পপুলেশন, সেই পপুলেশনটা কি? তাদেরকে ডেড লিভসের সঙ্গে তুলনা করা হয়েছে, তারা এখন মৃত পাতার মতো হয়ে গেছে। এবং তারা কি করছে? তারা শুধুমাত্র মৃত নয়, মৃত প্রায় বলা যেতে পারে। এবং এখানে দেখো একটা পার্সনিফিকেশন ইউজ করা হয়েছে, পার্সনিফিকেশন ইউজ করে তার মানে এদেরকে হিউম্যান লাইক কোয়ালিটি দেওয়া হয়েছে। কাদেরকে? এই ডেড লিভসগুলোকে পার্সনিফাই করে হিউম্যান লাইক কোয়ালিটি দেওয়া হয়েছে। তার মানে এখানে ধরা যেতে পারে যে এই মাল্টিটিউডস বলতে তখনকার যুগে ইংল্যান্ডে যারা বসবাস করতেন সাধারণ মানুষ, তাদের কথা বলা হচ্ছে। এবং সেই যে পপুলেশন, সেই যে একটা সম্প্রদায় মানে গরিব সম্প্রদায়, তারা বিভিন্ন রোগ মানে প্লেগ বা টিউবারকিলোসিসে ভুগছিল এবং সেই জন্যেই তাদের মধ্যে এই ইয়েলো, ব্ল্যাক, পেল এই ধরনের কালারের উনি মেনশন করেছেন। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে সেই সময়কার যখন উনি লিখেছিলেন 1819 সালে, উনি লিখেছিলেন এটা 1819 সালে, এবং সেই সময় সত্যি ইংল্যান্ডের অবস্থা খুবই খারাপ ছিল। বিশেষ করে ওখানকার জনগণ যারা ছিল তারা ভুগছিল। তাদের মধ্যে এপিডেমিক মানে আমাদের এখানে যখন কোভিড ছিল তখন বুবনিক প্লেগ দেখা দিয়েছিল, তখন অনেক রোগ ভুগে মারা যায়। আবার টিউবারকুলোসিসও ছিল চারিদিকে, তখনও অনেক লোক মারা যায়। এবং ঠিক সেই সময় সেই বছরেই ফ্যামিন মানে দুর্ভিক্ষ দেখা দেয় ইংল্যান্ডে, এবং সেই দুর্ভিক্ষের ফলেও সেখানকার প্রচুর লোকের প্রাণের সংশয় হয়। মানে তখন মানুষ যুদ্ধ বলা যেতে পারে সেই সময় ইংল্যান্ডের, এবং সেইটাকেই আমরা ধরতে পারি, সেইটাকেই বলার জন্য এই ধরনের দুটো লাইনকে উনি ইউজ করেছেন। আচ্ছা, এখানে যদি একটু মিটারটা আমরা দেখে নিই তাহলে দেখতে পাবো যে 2 নম্বর লাইনে দেখো লেখা আছে লিভস ডেড। তাহলে এই লিভস ডেড এটা হচ্ছে একটা স্পন্ডি মানে পরপর দুটো স্ট্রেসড সিলেবল কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তাহলে কিন্তু আমরা জানি যে এখানে মেনটেন করার কী চেষ্টা করা হয়েছে আয়াম্বিক পেন্টামিটার, কিন্তু এখানে কবি চেয়েও অ্যাজ এফ একটা উনি আমাদেরকে বলছেন যে আমি করতে পারিনি এখানে স্পন্ডি, কারণ এটাও স্ট্রেসড লিভস আর এটাও ডেড। তাহলে দুটো স্ট্রেস সিলেবল দিয়ে এইখানে একটু আয়াম্বিক পেন্টামিটারটাকে একটু ভাঙা হয়েছে, মানে এক্স্যাক্ট আয়াম্বিক পেন্টামিটার ইউজ করা হয়নি। আবার যদি 3 নম্বর লাইনে চলে যাই তাহলে আমরা যদি এখানকার সিলেবলগুলোকে ভাগ করি তাহলে দেখবো এখানে 10টা সিলেবলের পরিবর্তে 12টা সিলেবল আছে। তাহলে এই দুটো লাইন থেকে আমরা কি দেখতে পারবো? এখানে এক্স্যাক্টলি আয়াম্বিক পেন্টামিটার ফলো করা হলো না। আমরা জানি কেন এটা করছেন, উনি ওই যে দ্য ওয়েস্ট উইন্ড এবং সেটা যে অবাধ বিচরণ এবং সেটা যে কোনো বাঁধা ধরা গথের মধ্যে থাকে না,
সেইটাকে বোঝানোর জন্যই কিন্তু উনি আয়াম্বিক পেন্টামিটারের মধ্যে অল্প স্বল্প চেঞ্জেস ইচ্ছা করেই করেছেন। আচ্ছা, আর 2 আর 3 নম্বর লাইনে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আছে। দেখো, এই সিবিলেন্ট হচ্ছে একটা কনসোনেন্ট সাউন্ড, সেটা হচ্ছে এস। এই এস সাউন্ডটাকে যখন মিমিক করা হয়, মানে বারবার আনা হয়, তখন সেটাকে বলা হয় সিবিলেন্ট। তো এখানে থেকে এস সাউন্ডটাকে বারবার 2 নম্বর আর 3 নম্বর লাইনে ঘুরে ফিরে ইউজ করে। দেখো বলা হচ্ছে আনসিন, প্রেজেন্স, লিভস অ্যান্ড দেন ঘোস্টস, রাইট? তাহলে এতগুলো এস সাউন্ড ইউজ করার মানে হচ্ছে, দেখবে এই যে বাতাস যখন দেয় তখন একটা শব্দ হয় না, শোঁ শোঁ শব্দ হয় না, এবং সেই শব্দটার একটা ফিলিং আনার জন্য উনি সিবিলেন্ট এস সাউন্ডটাকে এই 2 নম্বর 3 নম্বর লাইনে আনসিন, প্রেজেন্স, লিভস, গোস্ট এই ওয়ার্ডগুলোর মাধ্যমে মিমিক করার চেষ্টা করেছেন। নাও আর একটা দারুণ ব্যাপার পিবি শেলি 2 আর 3 নম্বর লাইনে করেছেন, সেটা নোটিস করো। দেখো এখানে লেখা আছে দাও ফ্রম হুজ আনসিন প্রেজেন্স দ্য লিভস ডেড। এটা পড়ে মনে হচ্ছে না যে দ্য লিভস ডেড তো হয় না, কি হয় আসলে? এই ডেড এই কথাটা আগে আসা উচিত, হয় না? আসলে হওয়া উচিত দ্য ডেড লিভস। আচ্ছা, তাহলে এখানে মনে হচ্ছে যে ঠিক ওয়ার্ডগুলোকে সাজানো নেই। আর এখানে দেখো আর ড্রিভেন লাইক গোস্ট ফ্রম অ্যান এনচ্যান্টার ফ্লিং, এই যে ফ্লিং, এটাতে একটু অসুবিধা মনে হচ্ছে না? ফ্লিং কথাটা মনে হচ্ছে না ঠিক জায়গা নেই। এটা অ্যাকচুয়ালি হবে আর ড্রিভেন লাইক গোস্ট, আর ফ্লিং কথাটা এইখানে হবে না, তাহলে দাঁড়াবে কি? আর ড্রিভেন লাইক গোস্ট ফ্লিং ফ্রম অ্যান এনচ্যান্টার। তাহলে এইখানে কেন এরকম দিচ্ছেন? দেখো এটার মানে হচ্ছে, দেখো কত সুন্দর, দেখবে যদি আমরা পাতা, ধরো এরকম পাতা আছে, পরপর এইভাবে পাতাগুলো পড়ে আছে, ডেড লিভসের কথা বলা হচ্ছে না। এখন যখন দেখবে এখান থেকে যদি হাওয়া দেয়, ওয়েস্ট উইন্ড, তাহলে কি হাওয়া দেওয়ার ফলে ধরো এই পাতাটা দেখবে এরকম আবার আগে চলে যায়, তাই না? তারপরে আবার যখন হাওয়াটা এইখানে দেবে তখন আবার এই পাতাটা আবার কি কোথায় চলে যাবে? এর আগে চলে যাবে। তাহলে এরকম এলোমেলো একটা ভাব হয়, পিছনে যেগুলো থাকে সেগুলো আবার সামনে চলে যায়, আর সামনে যেগুলো থাকে সেগুলো পিছনে হয়ে যায়। ঠিক এই জায়গাটা তুমি যদি নোটিস করো, দেখো ঠিক সেই জিনিসটাই পিবি শেলি কিন্তু করেছেন, যে ওয়ার্ডসগুলো একটু উল্টাপাল্টা করে ওয়েস্ট উইন্ডের এফেক্টটাকে উনি বোঝাতে চাইছেন, যে ওয়েস্ট উইন্ডগুলো যখন দেয় তখন পিছনের যে মরা পাতা সেগুলো অনেক সময় আগে চলে যায়, এবং আগের মরা পাতাগুলো পিছনে চলে যায়, এবং ঠিক সেই জন্যই এইখানে দি লিভস ডেড ইনস্টিড অফ দ্য ডেড লিভস ইউজ করেছেন, আর লাইক গোস্ট ফ্রম এন এনচ্যান্টার ফ্লিং এটা ইউজ করেছেন ইনস্টিড অফ দ্য গোস্ট ফ্লিং ফ্রম অ্যান এনচ্যান্টার। তাহলে এখান থেকে দুটোই ইম্পর্টেন্ট জিনিস আমরা পেলাম এই 4টে লাইন থেকে। সেই দুটো ইম্পর্টেন্ট জিনিস কি? যে এই যে দ্য ওয়েস্ট উইন্ড, সেই ওয়েস্ট উইন্ডকে বলা হচ্ছে এটা কোনো সাধারণ উইন্ড নয়। এই ওয়েস্ট উইন্ড কী করে? এই ওয়েস্ট উইন্ডের ক্ষমতা আছে, কারণ ওকে বলা হচ্ছে লাইক অ্যান এনচ্যান্টার, মানে এর ম্যাজিক্যাল পাওয়ার আছে। শুধুমাত্র উইন্ড নয়, এর মধ্যে প্রভূত ক্ষমতা আছে, এবং সেই প্রভূত ক্ষমতার বলে সে কী করতে পারে? সে চেঞ্জেস নিয়ে আসতে পারে। এটার একটা হিন্ট এখানে দেওয়া হয়েছে। আর সেকেন্ড, এই পেস্টলেন্স স্ট্রিকেন মাল্টিটিউডস, এইটা বলে যেহেতু উনি ডেড লিভসগুলোকে পার্সনিফাই করেছেন, তার মানে মাল্টিটিউডস মানে উনি ইংল্যান্ডের জনগণের কথাও এখান থেকে বলতে চাইছেন, যে ইংল্যান্ডের জনগণের সেই সময় অবস্থাটা কী ছিল, ওরা কী রকম দুর্দশার মধ্যে দিয়ে যাচ্ছিল। তাহলে এখান থেকে একটা আভাস পাচ্ছি, এটা শুধুমাত্র ওয়েস্ট উইন্ডের ব্যাপারে এই কবিতাটা নয়, হতে পারে সেই সময়ে ইংল্যান্ডের রাজনৈতিক অবস্থা কী ছিল সেইটার ব্যাপারেও হয়তো এই কবিতাটার একটা মেসেজ থাকতে পারে। ওকে, সো আমরা এরপরে লাইন নাম্বার 8, 9, 10, 11, 12 করব। আচ্ছা, লাইন নাম্বার 8-এর আমরা ইচ উইদিন এ কর্পস উইদিন ইটস গ্রেভ এতটা পর্যন্ত করে নিয়েছি না। তারপরে বলছে আনটিল thine azure sister of the spring shall blow her clarion over the dreaming earth and fill, driving sweet buds like flocks to feed in air with living hues and odors plain and hill. Now এই সেকশনটাতে until thine azure মানে ক্লিয়ার ব্লু স্কাইকে azure বলা হয়। সিস্টার অফ স্প্রিং তার মানে এইখানে যে ঋতুটার কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে স্প্রিং। না, আমরা আগে দেখেছিলাম যে বিটুইন সামার অ্যান্ড উইন্টার, তার মাঝখানে যে ট্রানজিশনাল সিজনটা আছে সেই সিজনটা হচ্ছে অটম।
তখন আমরা বলেছিলাম যে অটম বহন করে নিয়ে আসে কি ডেথ অ্যান্ড ডিকে, এবং এই অটম আসার কারণ কি ওয়েস্ট উইন্ড, ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড। সেই জন্য আমরা বলেছিলাম ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড ইজ এ সিম্বল অফ ডেথ অ্যান্ড ডিকে। নাও উইন্টারের পরে আবার সামার আসে। নাও বিটুইন উইন্টার অ্যান্ড সামার যে ট্রানজিশনাল সিজনটা থাকে সেটাকে বলা হয় স্প্রিং। দিস ইজ দি ট্রানজিশনাল সিজন বিটুইন উইন্টার অ্যান্ড সামার। তার মানে আমরা ধরতে পারি যে স্প্রিং এ কিসের সিম্বল বহন করে? এ সিম্বল বহন করে নতুন কিছু পুনর্নবীকরণের, মানে রিনিউয়ালের, মানে জীবনের বার্তা নিয়ে আসে স্প্রিং। কারণ স্প্রিংয়ের পরেই সামার আসে, আর সামার আসলেই চারিদিকে সব প্রাণবন্ত হয়ে ওঠে। তো সেই জন্য এখানে দেখো কি বলছে যে আজিওর, আজিওর মানে নীল স্বচ্ছ পরিষ্কার আকাশ, সেটা কি স্প্রিংয়ে হয়। এই যে আমরা আগের সেকশনগুলো পড়েছিলাম যে ওয়েস্ট উইন্ড কী করে, ওয়েস্ট উইন্ড সিডসগুলোকে তাদের সোর্স থেকে, মানে তাদের গাছ থেকে তুলে নিয়ে এসে মাটিতে ফেলে, এবং মাটিতে অ্যাজ ইফ সে গ্রেভ ডিগার, মানে কবর খননকারী হিসেবে কাজ করে, সে সেই সিডসগুলোকে মাটিতে কবর দিয়ে দেয়। এবং সেই সিডসগুলো সেই মাটিতে, যেটাকে বলা হচ্ছিল যে তারা একটা শবদেহের মতো বা একটা লাশের মতন, একটা লাশকে যেমন কবর দেয় এবং সে সেই ঠান্ডা অন্ধকার কবরে থাকে শুয়ে, ঠিক সেরকমভাবেই সিডসগুলো শুয়ে থাকে। নয় এখানে বলছে কতদিন পর্যন্ত শুয়ে থাকে? আনটিল, যতদিন পর্যন্ত না স্প্রিংয়ের বার্তা আসছে। তাহলে দু ধরনের উইন্ড হয়, একটা উইন্ড হচ্ছে ওয়েস্ট উইন্ড আর একটা হচ্ছে স্প্রিং উইন্ড। বলছে ওয়েস্ট উইন্ডের পরে যখন স্প্রিং উইন্ড আসে, শ্যাল ব্লো হার ক্ল্যারিয়ন, ক্ল্যারিয়ন মানে দামামা, যখন তার দামামা বাজায় তখন সেটা কি সিম্বল বহন করে নিয়ে আসে? ওভার দ্য ড্রিমিং আর্থ। এটা মানে হচ্ছে ওভার দ্য ড্রিমিং আর্থ, মানে মনে হয় ততদিন আগে পর্যন্ত, যতদিন না স্প্রিং উইন্ড আসছে তার আগে পর্যন্ত, মানে উইন্টার যতদিন থাকে, মনে হয় আর্থ স্বপ্ন দেখছে বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছে। অ্যান্ড ফিল ড্রাইভিং সুইট বার্ডস লাইক ফ্লক্স টু ফিড ইন এয়ার। তাহলে কি উইন্টার যখন থাকে তখন সেই বীজগুলো ঘুমন্ত বা সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু যখনই স্প্রিংয়ের দামামা বেজে ওঠে, দামা মানে ক্ল্যারিয়ন, তখন কি হয়? সেই সুপ্ত বীজ থেকে অঙ্কুর বেরোয় এবং ফিল, এবং পুরো যেখানে যেখানে সেই বীজগুলো সুপ্ত অবস্থায় থাকে সেখানটাকে ভরিয়ে তোলে, মানে সেখানগুলো সবুজ হয়ে যায়। ড্রাইভিং সুইট বার্ডস লাইক ফ্লক্স টু ফিড ইন এয়ার। এর খুব ইন্টারেস্টিং একটা ওয়ার্ড ইউজ করেছেন, ফ্লক্স, পিবি শেলি। নাও ড্রাইভিং সুইট বার্ডস, এই সুইট বার্ডস মানে ওই যে সুপ্ত যে বীজগুলো, সেগুলোকে কে ড্রাইভ করে? এখানে স্প্রিং উইন্ডটা, সে এই সুপ্ত বীজগুলোকে ড্রাইভ করে। কি করতে? ড্রাইভ করে মানে কি মোটিভেট করে বা সাহায্য করে। কি করতে? যে তারা যেন বীজ ফুটে অঙ্কুর বেরে এবং তারা যেন মাটির উপরে উঠে আসে। নাও এই যে স্প্রিং উইন্ড, সেই স্প্রিং উইন্ড কিন্তু কেমনভাবে ট্রিট করে এই বীজগুলোর সঙ্গে? লাইক ফ্লক্স টু ফিড ইন এয়ার। নাও এই ফ্লক্স কথাটা কিন্তু এটার মধ্যে একটা ক্রিশ্চিয়ানিটির একটা বড় রেফারেন্স আছে, তাই না? ক্রিশ্চিয়ানিটির কারণ কি আমরা জানি, জিসাস ক্রাইস্ট যিনি ছিলেন, উনি কি ছিলেন? উনি একজন শেফার্ড, মানে উনি একজন রাখাল ছিলেন, এবং ওনার কি ছিল? উনি একজন মেষপালক ছিলেন, এবং সেই জন্য ফ্লক, এবং ওনার একদল শিপ ছিল। এবং এই ফ্লক কথাটা, ফ্লক অফ শিপ বোঝাচ্ছে। এই ফ্লক কথাটা কিন্তু খুবই একটা ইনোসেন্স, একটা সিম্বলিজম বহন করে ক্রিশ্চিয়ানিটিতে। সেই জন্য এই ফ্লক্স মানে বলছে যে এই স্প্রিং উইন্ডটা তাহলে কিসের মতো কাজ করে? শেফার্ডের মতো কাজ করে। এবং সেই শেফার্ডের মতো কাজ করে, একটা শেফার্ড যেমন তার ফ্লক অফ শিপকে লালন পালন করে, তাদের দেখাশোনা করে, তাদের খাবারের ব্যবস্থা করে এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করে, ঠিক সেই রকমভাবেই খুব যত্ন করে এই স্প্রিং উইন্ড এই বার্ডসগুলোকে কি করে? প্রস্ফুটিত হতে বা এই বার্ডসগুলোর বিকাশে সাহায্য করে। তাহলে এখানে ক্রিশ্চিয়ানিটি, তার মানে আমরা স্প্রিং উইন্ডকে ধরতেই পারি
অ্যাজ জিসাস, এখানে স্প্রিং উইন্ড জিসাস হিসেবে কাজ করছে। আর স্প্রিং উইন্ড যদি জিসাস হয় তাহলে তার ফ্লক অফ শিপটা কে হচ্ছে? তার ফ্লক অফ শিপ হচ্ছে এই সুইট বার্ডসগুলো। কিন্তু এইখানে আবার আমরা কিছুক্ষণ আগেই কি পড়লাম যে পিবি শ্যালি উনি যে ছিলেন উনি কিন্তু এই সমস্ত ব্যাপারকে সম্পূর্ণভাবে নাকচ করতেন। উনি ক্রিশ্চিয়ানিতে বিশ্বাস করতেন না। ইনফ্যাক্ট উনি ঘোর বিরোধী ছিলেন ক্রিশ্চিয়ানিটির বা রিলিজিয়নের। তাহলে দেখো উনি বলা যেতে পারে উনি ব্যঙ্গাত্মকভাবে উনি সরাসরি ক্রিশ্চিয়ানিটির থেকে রেফারেন্স নিচ্ছেন, কিন্তু গড মানে ভগবানকে কিন্তু এখানে সামিল করছেন না। উনি বলছেন যে এই সমস্ত জিনিসগুলো যেটা হচ্ছে সেগুলো সবই ন্যাচারাল সাইকেলের মাধ্যমে হচ্ছে, এখানে গডের কোনো মূল্য বা ভূমিকা নেই। তার মানে উনি খেলছেন ক্রিশ্চিয়ানিটির সিম্বল নিয়ে, বাট উনি গডকেও একই সময়ে নাকচ করছেন। সো ইটস আ ভেরি ব্রেভ অ্যাটেম্প্ট, এটা ভীষণ একটা সাহসী অ্যাটেম্প্ট উনি করেছিলেন। তাহলে এটা মানেটা আমরা বুঝতে পারলাম যে এই স্প্রিং উইন্ডের কারণেই সেই ঘুমন্ত বা সুপ্ত বীজগুলো, যেটাকে মনে হয় যে তারা লাশ, সেইগুলো থেকে নতুন প্রাণের জন্ম নেয়। উইথ লিভিং হিউজ অ্যান্ড অর্ডার্স প্লেন অ্যান্ড হেল। উইথ লিভিং হিউজ মানে ওই যে সমস্ত অঙ্কুরগুলো বেরোয় তাদের বিভিন্ন ধরনের ফুল থাকে, ফল থাকে, বিভিন্ন ধরনের কালারের ফ্লাওয়ার্স থাকে, সেই জন্য ডিফারেন্ট হিউজ, বিভিন্ন ধরনের গন্ধের এবং বিভিন্ন ধরনের জায়গা, মানে প্লেন্স মানে তারা সমতলে হয় আবার তারা পাহাড়ে হয়। তার মানে চারিদিকে সেই অঙ্কুরগুলো থেকে যখন গাছ বিকশিত হয় সেই কথাটাই এই শেষ লাইনে বলা হচ্ছে। তো এটা গেল তো মোটামুটি মিনিং এই কটা লাইন 9, 10, 11, 12। না এখানে পিবি শ্যালি আর একটা জিনিস আমাদেরকে হিন্ট দিচ্ছেন, সেটা হচ্ছে দেখো এখানে একটা কথা আছে না, আমরা দেখছিলাম যে ক্ল্যারিয়ান, এই ক্ল্যারিয়ান কথাটা আছে, এটাকে একটু মাথায় রাখো। আর এখানে দেখো এই স্প্রিং এই কথাটা আছে, এটা একটু মাথায় রাখো। না এই দুটো কথা না, এই ক্ল্যারিয়ান আর স্প্রিং এই দুটো কথার সঙ্গে কিন্তু বিদ্রোহ বা রেবেল বা রেভলিউশন এইটার খুব ভীষণ মিল আছে। যেমন ধরো 2010 সালে 2010 তখন আরবে একটা খুব বড় বিপ্লব আসে বা রেভলিউশন আসে, এবং সেই রেভলিউশনটার নাম দেওয়া হয়েছিল দি আরব স্প্রিং। আবার 1848 সাল এই বছরটা তুমি যদি নাও, এই বছরে একটা খুব বড় বিপ্লব দেখা দিয়েছিল ইউরোপে, এবং সেই বিপ্লবটার নাম দেওয়া হয়েছিল স্প্রিং অফ নেশনস ইন ইউরোপ। তাহলে বোঝা যাচ্ছে এই দুটো বিপ্লবের সঙ্গে কি ইউজ করা হয়েছিল, দুটো রেভলিউশনের ক্ষেত্রে মানে খুব বড় চেঞ্জেস এসেছিল। কোন কথাটাকে ইউজ করা হয়েছিল? এই স্প্রিং কথাটাকে। তাহলে এইখানেও এই স্প্রিং পার্টিকুলার এই কথাটা ইউজ করে তার মানে মনে হচ্ছে যেন উনি বলছেন যে ইংল্যান্ডের যে জনগণ তারা প্রায় মৃত লাশের মতো এখন শুয়ে আছে বা ঘুমিয়ে আছে, এবং ক্ল্যারিয়ান মানে তারা একটা কোনো কিছু দামামার অপেক্ষা করছে, এবং সেই দামামাটা বাজলেই তার মানে কেউ যদি তাদেরকে সাহায্য করে বা কেউ যদি তাকে উদ্বুদ্ধ করে বা মোটিভেট করে, তাহলে এই ইংল্যান্ডের জনগণ যারা রোগ, দুর্ভিক্ষ, দারিদ্রতা, তারপরে বিভিন্ন পলিটিক্যাল টার্ময়েল এই সবের কারণে বিধ্বস্ত হয়ে প্রায় মৃতপ্রায় হয়ে গেছে, তারা আবার জেগে উঠবে এবং তারাও একটা নতুন রেভলিউশনের সৃষ্টি করবে। তার মানে পিবি শ্যালি একটা হিন্ট দিচ্ছেন আমাদের যে এই যে উনি কবিতাটা লিখছেন, এই কবিতাটার একটা উদ্দেশ্য এটাও হতে পারে যে উনি ইংল্যান্ডের জনগণকে রেভলিউশনের জন্য ডাক দিচ্ছেন। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, দ্যাট ইজ দ্য রিজন স্প্রিং আর ক্ল্যারিয়ান এগুলো কিন্তু খুব স্কিলফুলি উনি ইউজ করেছেন। ওকে, ওয়ান লাস্ট পয়েন্ট, আর একটা পয়েন্ট আছে যেটা এখান থেকে আমাদের অবশ্যই নোটিস করতে হবে এবং মনে রাখতে হবে। সেটা কি গাইজ? এখানে দেখো এই যে আমরা বলেছিলাম যে এই ব্লো, এটা একটা ও সাউন্ড আছে। আমরা যদি 7 নম্বর লাইনে যাই সেখানে আমরা পেয়েছিলাম দুটো ওয়ার্ড, একটা হচ্ছে কোল্ড আর একটা হচ্ছে লো। এই দুটো শব্দ পেয়েছিলাম না? এবং এই দুটো শব্দের মধ্যে আমরা কি বলেছিলাম যে এই যে ও অ্যাসেনেন্স মানে ও
এই ভাওয়েল শব্দটাকে রিপিট করা হয়েছিল এবং আমরা বলেছিলাম এগুলো কিসের সিম্বল ছিল, এই কোল্ড আর লো এগুলো ছিল ভীষণ স্যাড বা মোর্নফুল, বা মনে হচ্ছে কেউ যেন খুব বিষাদে আছে, স্যাড, সিম্বলিজম অফ স্যাড। না গাইস, কিন্তু এইখানেও আর একটা ও সাউন্ডকে আবার ইউজ করা হয়েছে 9 নম্বর লাইনে, এখানে লেখা আছে ব্লো। কিন্তু কোল্ড আর লো সিম্বলিজম ছিল স্যাড বা হাহাকারের, কিন্তু এখানে স্প্রিং উইন্ডের সঙ্গে ব্লোটা ইউজ করেছে। এখানে ব্লোটা কিরকম, ইটস আ সিম্বলিজম অফ নিউ লাইফ, কারণ আমরা আগেই আলোচনা করলাম স্প্রিং মানেই হচ্ছে ইটস এ সিম্বল অফ কনস্ট্রাকশন, ডিস্ট্রাকশন নয়, কনস্ট্রাকশন, বা ইটস এ সিম্বল অফ নিউ লাইফ, নূতন জীবনের সূত্রপাতের একটা সিম্বলিজম হচ্ছে স্প্রিং। তাহলে ব্লো এটা পজিটিভ, whereas cold and blow they both are negative হলো। কিন্তু এই কোল্ড, লো আর ব্লো এই তিনটেকেই একটা পোয়েটিক ডিভাইস দিয়েই বাঁধা হয়েছে, তাই না? সেই পোয়েটিক ডিভাইসটা কি আমরা সেটা দেখেছি। পোয়েটিক ডিভাইসটা হচ্ছে অ্যাসোনেন্স, রাইট? তাহলে এই একটা পোয়েটিক ডিভাইস দিয়ে এই দুটো জিনিসকে বাঁধার উদ্দেশ্য কি? যেখানে দুটো জিনিস সম্পূর্ণ বিপরীতধর্মী, একটা কোল্ড লো হচ্ছে স্যাড অ্যান্ড মোর্নফুল, একটা ব্লো হচ্ছে ব্রাইট, হোপফুল অ্যান্ড সিম্বল অফ লাইফ, whereas কোল্ড লো ইজ এ সিম্বল অফ ডেথ। গাইস, এটার মেইন রিজন হচ্ছে এটাই কিন্তু পোয়েমটার সেন্ট্রাল পয়েন্ট, এটা আমাদের মনে রাখতে হবে। কি তার মানে পিবি শেলি এই পয়েন্টটা এস্টাবলিশ করে দিলেন যে নূতন কিছু সূত্রপাত হওয়ার জন্য প্রথমে ধ্বংসের প্রয়োজন আছে। কারণ কি, মানে উনি বলছেন সেই ওয়েস্ট উইন্ড সে যদি তার ধ্বংসাত্মক ক্ষমতার মাধ্যমে ওই সিডসগুলোকে তাদের গাছ থেকে আলাদা করে কবর না দিত, তাহলে কিন্তু কোনোদিনও এই স্প্রিং উইন্ড এসে নূতন জীবনের সূত্রপাত করতে পারতো না। তার মানে স্প্রিং উইন্ড যে এই নূতন জীবনের সূত্রপাত করছে বা নূতন জীবনকে উদযাপন করছে, এবং এই যে বিভিন্ন ধরনের পাহাড় এবং সমতল বিভিন্ন রং, বিভিন্ন ধরনের সুগন্ধে ভরে যাচ্ছে, কেন? তার প্রধান কারণটা হচ্ছে প্রথমে ডিস্ট্রাকশন। সেই বীজগুলোকে ওয়েস্ট উইন্ড বলা যেতে পারে তাড়িয়ে নিয়ে এসেছিল। কোথা থেকে? তাদের গাছ থেকে। তবেই কিন্তু আজকে এই প্লেন আর হিল সেগুলোই বিভিন্ন রং দিয়ে পূরণ করা সম্ভব হয়েছে। সো তার মানে দ্য সেন্ট্রাল পয়েন্ট আমরা এখানে পেয়ে গেলাম এই পোয়েমটা, যে নূতন কিছু সৃষ্টি হওয়ার জন্য পুরনো যা আছে সেগুলো ধ্বংসের অবশ্যই দরকার আছে। যদি ধ্বংস না থাকে তাহলে সৃষ্টি হবে না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। যদি ধ্বংস না থাকে তাহলে সৃষ্টি হবে না। এইটাই কিন্তু এর পরে বারবার উনি পোয়েমটাতে আমাদেরকে বলেছেন। দিস ইজ দ্য মিনিং অফ দিস সেকশন। আচ্ছা, একটু মিটারটা দেখে নেওয়া যাক এবারে, যে এই কটা লাইনে মিটারটা কী আছে। গাইজ, এখানে দেখো আমরা কিসের ব্যাপারে আলোচনা করেছি? স্প্রিং উইন্ড। না, এখন কিন্তু ওয়েস্ট উইন্ডের কোথাও উল্লেখ নেই এই পরপর 4-5টা লাইনে। আর আমরা এখানে আগেই স্ট্যাবলিশ করেছি বা পিবি শেলি এটা স্ট্যাবলিশ করেছে যে স্প্রিং উইন্ড মানেই হচ্ছে সে অনেক সুদিং, সে অনেক ভদ্র, সে অনেক নম্র, তার মধ্যে অনেক দয়া আছে, মমতা আছে, এবং সে খুব যত্নের সঙ্গে কোনো কিছু করতে ভালোবাসে। এবং ইভেন জিসাস খ্রাইস্টের সঙ্গেও স্প্রিং উইন্ডকে তুলনা করা হচ্ছে, যার মধ্যে অনেক মায়া, মমতা, দয়া ছিল। তাহলে ওয়েস্ট উইন্ডের মতো দুর্দান্ত এ নয়, ওয়েস্ট উইন্ডের মতো হিংস্র এ নয়, এবং ওয়েস্ট উইন্ডের মতো এ ধ্বংস এবং ক্ষয়তে বিশ্বাস করে না। এ বিশ্বাস করে কি? নূতন জীবনে। এবং সেই জন্য দেখো, আমরা যদি এই কটা লাইনের মিটার এবং রাইমিং স্কিম দেখি তাহলে দেখব মোটামুটি একদম ঠিক আছে। পারফেক্ট আয়াম্বিক পেন্টামিটার ফলো করা হয়েছে, এবং এর যে রাইমিং স্কিম আছে সেই রাইমিং স্কিমটাও ঠিক ঠিক মিলে যাচ্ছে। কেন এটা করা হয়েছে? এটা বলার জন্য যে বিকজ ওয়েস্ট উইন্ডের উপস্থিতি এখানে নেই, যেখানে ওয়েস্ট উইন্ডের উপস্থিতি নেই সেখানে সব কিছু শান্ত আছে। ওকে, ফার্স্ট সেকশনের শেষ দুটো লাইনে আমরা চলে এসেছি। Wild spirit which art moving everywhere, destroyer and preserver, here, oh here. Now, আবার দেখো আমরা 13 বা 14 এই দুটো লাইনে কোথায় চলে এসেছি? আবার ওয়েস্ট উইন্ডের কাছে চলে গেছি, এবং সেই জন্য এখানে ওয়াইল্ড স্পিরিট। এই ওয়াইল্ড স্পিরিট মানে সেই ওয়েস্ট উইন্ডের কথা বলা হচ্ছে। বলছে which
আর মুভিং এভরিওয়ার, মানে উইচ ইজ মুভিং এভরিওয়ার, মানে এই যে ওয়েস্ট উইন্ড, সেই ওয়েস্ট উইন্ডটার উপস্থিতি বলছে সর্বত্র, এবং সর্বত্র উপস্থিতি থাকার ফলে বলা হচ্ছে যে পৃথিবীর সব জায়গাতেই এই ওয়েস্ট উইন্ডের প্রভাব দেখা যায়। এবং এত শক্তিশালী এই ওয়েস্ট উইন্ড যে এ পৃথিবীর সব জায়গাতেই এর উপস্থিতি আছে, এবং শুধুমাত্র উপস্থিতি আছে তাই নয়, উপস্থিতির সঙ্গে সঙ্গে এর ভীষণ বড় একটা প্রভাবও পড়ে। এবং বিভিন্ন জায়গায় কীভাবে এই প্রভাবটা পড়ে সেটা আমরা কবিতাটার পরে আরও বিস্তৃতভাবে পিবি শেলি আমাদেরকে জানাবেন। যাই হোক, তো বলছে ওয়াইল্ড স্পিরিট হুইচ ইজ মুভিং এভরিওয়ার, মানে যার উপস্থিতি পৃথিবীর সর্বত্র। ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, না এটাই আমরা আগে ডিসকাস করছিলাম, যে বলছে যে এই যে ওয়েস্ট উইন্ড সে হচ্ছে একাধারে ডেস্ট্রয়ার, মানে সে ধ্বংসও করে, আবার প্রিজার্ভার মানে যে সংরক্ষণও করে। তাহলে এখানে দুটো বিপরীত ধর্মী জিনিস, একটা হচ্ছে ধ্বংস, একটা হচ্ছে প্রিজার্ভ। এই দুটো জিনিসকে এক কে করে, এই বলা হচ্ছে এই ওয়েস্ট উইন্ডটা। এই ওয়েস্ট উইন্ডটা একই ধারে ডেস্ট্রয়ার আবার প্রিজার্ভার, এবং সেটা আমরা একটা প্রমাণ আগেই পেয়েছি। উনি কি বলেছিলেন যে ওয়েস্ট উইন্ড ডেস্ট্রয় করে সিডসগুলোকে কবর দেয়, তার ফলেই স্প্রিং উইন্ড এসে সংরক্ষণ করতে পারে বা সেই বীজগুলো থেকে নূতন প্রাণের জন্ম দেয়। এখানে দেখো একটা রেফারেন্স টানা হয়েছে, এটা হচ্ছে হিন্দু মাইথোলজি থেকে একটা রেফারেন্স টানা হয়েছে। নাও এটা খুব একটা ক্লাসিক ট্রেডমার্ক ছিল পিবি শেলির, যে উনি বিভিন্ন দেশের মাইথোলজি থেকে রেফারেন্স টানতেন। এখানে আমরা আগে পেয়েছি যে উনি ক্রিশ্চিয়ানিটি থেকে বা বাইবেল থেকে রেফারেন্স টেনেছেন, আবার এখানে এখন দেখব হিন্দু মাইথোলজি থেকে উনি রেফারেন্স টেনেছেন। কারণ আমরা জানি যে লর্ড শিবা অ্যান্ড লর্ড বিষ্ণু, এই দুজনাকে একসঙ্গে কখন বলা হয়? এদেরকে বলা হয় দে আর দ্য সিম্বলস অফ ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। শিবাকে কি বলা হয়? ডেস্ট্রয়ার, ইনি ধ্বংস করেন, আর প্রিজার্ভার আর লর্ড বিষ্ণু উনি কী করেন? উনি সংরক্ষণ করেন। তাহলে এই দুটো জিনিসকে, এই দুটো বিপরীত ধর্মী জিনিসকে উনি এক কীভাবে করবেন সেটা পিবি শেলি এর পরেই আমাদেরকে কবিতাতে বর্ণনা করেছেন। কিন্তু প্রথমে উনি একটা বলে দিলেন যে এই যে ওয়েস্ট উইন্ড সে যেমন ধ্বংসাত্মক কাজ করে, তার সঙ্গে সঙ্গে সংরক্ষণের কাজটাও করে, এবং অলরেডি উনি এস্টাবলিশ করে দিয়েছেন যে সংরক্ষণের জন্য ধ্বংসের প্রয়োজন আছে, সেটা আমরা আগেই দেখলাম। তারপর একটা সেজুরা আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে সেজুরা দিয়ে উনি বলছেন হিয়ার ও হিয়ার। তাহলে সেজুরা দিয়ে এই পুরো জিনিসটাকে উনি বাকি লাইনগুলোর থেকে আলাদা করেছেন। এটার মানে কি? তার মানে এটাকে উনি বেশি জোর দিতে চাইছেন। তার মানে আবার আমরা কি পেলাম? হিয়ার ও হিয়ার, মানে উনি সরাসরি ওয়েস্ট উইন্ডের সঙ্গে কথা বলছেন। তাহলে এখানে উনি কি ইউজ করেছেন? অ্যাপস্ট্রফি। এবং এই অ্যাপস্ট্রফি কেন ইউজ করছেন বারবার? আমরা এটা দেখতে পাচ্ছি বারবার উনি হিয়ার ও হিয়ার দাও এই কথাগুলো ইউজ করছেন, অ্যাজ এফ মনে হচ্ছে যে ওনার মনে সন্দেহ আছে। কি সন্দেহ আছে? যে ওয়েস্ট উইন্ডের সঙ্গে আমি তো কথা বলছি, কিন্তু ওয়েস্ট উইন্ড কি আদৌ আমার কথা শুনছে? এবং সেটাকে উনি সুনিশ্চিত হওয়ার জন্য বারে বারে এই কথাটা ইউজ করছেন, হিয়ার ও হিয়ার, মানে শুনছো তো, তুমি কি শুনছো আমার কথা? তার মানে উনিও এটাতে সন্দিহান যে ওয়েস্ট উইন্ড তার সঙ্গে কমিউনিকেট করছে কিনা, এবং সেই জন্য হিয়ার ও হিয়ার ইউজ করেছেন, এবং সেজুরা দিয়ে পার্টিকুলার এই জিনিসটাকে বাকি লাইন থেকে আলাদা করেছে। তাহলে এটাতে গেল মোটামুটি মিনিং 13 আর 14 নম্বর লাইনে। না একটু মিটারটা বা রাইমিং স্কিমটা দেখে নিই। না দেখো আমরা বলেছিলাম যে এটাকে উনি টেরজা রিমাতে লিখেছেন। টেরজা রিমাতে 3টে করে লাইন থাকে ইচ সেকশনে, এবং এইভাবে আনলিমিটেড চলতে থাকে। তো এখানে উনি কি করেছেন? 3টে করে লাইন আছে এবং 4টে করে সেকশন আমরা দেখছিলাম, মানে 12 লাইন। এবং এর এন্ডটা করেছেন দুটো রাইমিং কাপলেট দিয়ে, মানে যদি শেষ দুটো লাইন থাকে এবং দুটো যদি রাইমিং কাপলেট থাকে তার মানে বুঝতে হবে যে দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্যাট সেকশন। তাহলে আগে আমরা 12টা লাইন পেয়ে গেছি, এইখানে 13-14 লাইন। তাহলে এখানে আমাদের আশা করা উচিত যে এই দুটো রাইমিং কাপলেট হবে অ্যাজ পার দ্য রুল অফ টেরজা রিমা। বাট এখানে দেখো রাইমিং কাপলেট হয়নি, এখানে কি আছে? এভরিওয়্যার আর তারপরে হিয়ার। রাইমিং কাপলেট না হয়ে এখানে কি হয়েছে? স্লান্ট রাইম হয়েছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ কেন স্লান্ট রাইম? গাইজ সেম রিজন, বিকজ আবার ওয়েস্ট উইন্ডে আমরা ফিরে এসেছি। যে মুহূর্তে আমরা ওয়েস্ট উইন্ডে ফিরে এলাম তখনই দেখা যাচ্ছে আবার সব এলোমেলো হয়ে যাচ্ছে। এখানে হয়তো
আয়াম্বিক পেন্টামিটারটা ইউজ করা হয়েছে, আয়াম্বিক পেন্টামিটারটাকে ফলো করতে পারছে, কিন্তু ওয়েস্ট উইন্ডের দুর্দান্ত বা অদমনীয় এনার্জির জন্য এখানে রাইমটাকে ঠিক রাখা সম্ভব হয়নি, এখানে স্লান্ট রাইম ইউজ করা হয়েছে এবং সেই জন্যই এভরিহোয়ার আর হিয়ার কথাটা ইউজ করা হয়েছে। আর এখানে যেহেতু 14 লাইন ইউজ করা হয়েছে, তাহলে এটাকে আমরা সনেট ধরতে পারি। নাও শেক্সপিয়ারিয়ান সনেটের একটা বিশেষ সিগনিফিকেন্স, তাৎপর্য ছিল, তাৎপর্য থাকতো শেষ দুটো লাইনে। শেক্সপিয়ারিয়ান সনেটে যে শেষ দুটো লাইন হতো না, সেই দুটো লাইনই সাম আপ করে কি, যে পুরো কবিতাটা কি হতে চলেছে সেই বিষয়ে। তাহলে এখানেও কিন্তু সেই হিন্টটাও পাচ্ছি যে এই দুটো লাইনে যা আমরা দেখতে পেলাম, এই দুটো জিনিসকে এই পুরো বাকি কবিতাতে কি করা হবে, এস্টাবলিশ করার চেষ্টা করা হবে। তাহলে সেই রকম একটা আভাসও কিন্তু আমরা লাইন নম্বর 13 অ্যান্ড 14 থেকে পাচ্ছি।